দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে সমস্ত প্রশ্ন রয়েছে জনসাধারণ মনে, তার উত্তরগুলো আসলে খুঁজে পাওয়ার চেষ্টা করব। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন এবং অন্তর্বর্তী সরকারের 15 মাস পার হলো, অন্তর্বর্তী সরকারের এই 15 মাসের মূল্যায়ন করবেন একজন প্রেস সচিব হিসেবে, আবার একজন সাংবাদিক হিসেবে ভিন্নভাবে আপনার মূল্যায়ন জানতে চাই। আমরা যেটা দেখছি যে আমরা যেই কাজগুলো অ্যাচিভ করতে চেয়েছি ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মনে করি অলমোস্ট সবগুলোই আমরা অ্যাচিভ করেছি। আমাদের সামনে কাজ হচ্ছে ইলেকশনটা করা খুব ভালোভাবে, এবং সেটার জন্য আমি বলবো যে যথেষ্ট ভালো কাজ হচ্ছে। আমাদের সংস্কার, আমাদের ট্রায়াল বা অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের হলো ইলেকশন। তো আপনি সংস্কারের কাজগুলো যদি দেখেন, একটা হলো কনস্টিটিউশনাল সংস্কারের কাজ, বড় একটা কাজ হচ্ছে জুলাই চার্টারের মাধ্যমে। আর অন্যান্য যেগুলো ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি যেগুলো সংস্কার যারা করেছে সেগুলো কিন্তু বারবার ওনারাই দিচ্ছেন। আর এই গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট যদি ধরেন, আমি বলবো যে এটা বিশাল অ্যাচিভমেন্ট। এক হচ্ছে একটা ভগ্ন প্রায় একটা মানে কবরে ঢুকে যাওয়া একটা ইকোনমিকে টেনে তুলে এটাকে আবার জীবিত করা হয়েছে, করে এটা এখন আপ অ্যান্ড রানিং, এটা এখন খুব ভালো দিকে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে আপনার রিজার্ভের অবস্থা দেখেন, এক্সপোর্টের অবস্থা দেখেন, তারপরে মার্কেট বেস ডলারের রেটটা দেখেন, সবই ইন্ডিকেশন হচ্ছে যে আমাদের ইকোনমি এখন একটা সাউন্ড ফুটিংয়ে আছে। আপনি একটা সাম আপ করলেন, আমি এখন যদি সবগুলো পয়েন্ট ধরে আসি। শুরুতে আপনি নির্বাচনের কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হচ্ছে, সেই উদ্দেশ্যে আপনারা কাজ করছেন। তো সরকারের বিভিন্ন পর্যায় থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বারবার বলা হলেও জনমনে কিন্তু এখনো সংশয় আছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক আলোচনায় কিন্তু নির্বাচনের সংশয়টা এখনো তাদের বক্তব্যের মধ্য দিয়ে আসছে আমাদের কাছে। তো এই বিষয়ে আসলে আপনার অবস্থা? আমরা সংশয়ের কোনো কারণ আমরা খুঁজে পাই না। সংশয়টা কেন? আমরা তো বারবার বলছি যে এই বিষয়ে চিফ অ্যাডভাইজার কমিটেড, ইন্টারিম গভর্নমেন্টের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কমিটেড। আমরা ইলেকশনটা ঠিক 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। তো এটা নিয়ে যারা সংশয় ছড়াচ্ছেন, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করেছি কারা এই সংশয়টা ছড়াচ্ছেন। আমরা দেখছি যে এই সংশয়টা আসতেছে হচ্ছে যে যারা তথাকথিত সিনিয়র সাংবাদিক, যারা আওয়ামী লীগের দ্বারা বেনিফিটেড হয়েছেন, এই সমস্ত সাংবাদিকরা আমরা দেখছি যে এগুলো ছড়াচ্ছেন। আরেকটা কথা, বর্তমানে পুলিশ প্রশাসন নৈতিক এবং অবকাঠামোভাবে যে অবস্থানে রয়েছেন, আপনার কি মনে হয় যে তাদের দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব? কেন সম্ভব না? আপনি আমাকে বলেন। 4টা ইলেকশন হয়েছে, আপনি দেখেন ঢাকায় চাকসু, কোনটা খারাপ ইলেকশন হয়েছে? কোন একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে? এটার পরিসর আর জাতীয় আমি জাতীয় পরিসরের কথায় আসছি। এটা আমি বলবো যে খুব মাইক্রোকসমিক ওয়েতে বলতে পারেন যে এটা খুব ছোট ক্ষুদ্র একটা বাংলাদেশি সোসাইটি। তো এটা তো বাংলাদেশের সোসাইটির বাইরে না। রাকসু 40,000 ভোটার, বা রাকসুতে 12-13,000 11,000 ভোটার, যে চাকসুতে আরো বেশি ভোটার বা ইয়েতে। তো এই ভোটারদেরকে আপনি যদি একটা সুন্দর ভোট উপহার দিতে পারেন, তা আপনি ইয়ের ক্ষেত্রে আপনি ভোট উপহার দিতে পারবেন না কেন? ডাকসুর ক্ষেত্রে ন্যাশনাল লেভেলে দিতে পারবেন। এবং আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে, প্রতিনিয়ত এই প্রিপারেশনটা যাচাই করা হচ্ছে, স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, দেখা হচ্ছে কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে। কিন্তু কমিউনিটি যদি চায় যে আমি একটা ভালো ভোট করব, হ্যাঁ, কোনোদিন কেউ আটকাতে পারে না। কেননা ভোট রিগিংটা কারা করে? ভোট রিগিং করে হলো গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্ট তো নিউট্রাল আছে, এর চিন্তাই নাই এগুলো। যদি গভর্নমেন্টের মাথার মধ্যে যদি ভোট রিগিং এর চিন্তা না থাকে, ওই ভোট ভালো হতে বাধ্য। একটা বিষয়ে জানার আগ্রহ যাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনী তো আপনি দেখবেন যে ট্র্যাডিশনালি 40-50-60 হাজারের মতো তারা ট্রুপস দেয় ওই সময়। এবার ওরা বলছে যে ওরা মিনিমাম 80,000 ট্রুপস দিবে, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে বাড়তেও পারে, 90-1 লক্ষ হতে পারে। ওরা যেটা হবে যে পুরো সারা বাংলাদেশেই তো ওরা অলরেডি ডিপ্লয়েড আছে। ওরা যেটা হবে যে ওরা স্ট্রাইক ফোর্স হিসাবে কাজ করবে। শোনা যাচ্ছে যে এই কেন্দ্রে ট্রাবল হচ্ছে, ওরা ওইখানে যাবে। আবার শুনলো যে ওই কেন্দ্রে ট্রাবল হচ্ছে, তখন তার ভ্যান করে ওইখানে যাবে, মিলিটারি ভ্যান করে। তো
তো এই জন্য আমরা খুবই আরো আশাবাদী, কারণ আমরা ভোট কেন্দ্রকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 লক্ষর মতো পুলিশ, আনসার, তারপরে হচ্ছে কোস্টগার্ড, বিজিবি, তারপরে অন্যান্য সিকিউরিটি ফোর্সের এরা থাকবে, আর মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একদিন তার একটা বক্তব্যে বলেছে যে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমিয়ে আনার জন্য তিনি একটা পরামর্শ দিয়েছেন। আসলে কি মানে সম্প্রতি কিছু ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দূরত্ব তৈরি হয়েছে? আমি জানি না দূরত্বটা কোথায়, আমরা তো দূরত্বটা দেখি না। আমরা দেখছি যে সেনাবাহিনী এটা সরকারের একটা অংশ, স্টেটের একটা অর্গান, সেনাবাহিনী তাদের কাজ করছে। হ্যাঁ, তা আমরা গভর্নমেন্টের যা যা নির্দেশনা আছে সেগুলো তারা পালন করছে। একটা আলোচনা আছে যে নির্বাচনের আগে সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে পরিবর্তন হতে পারে অথবা নির্বাচনকালীন সরকারও গঠন হতে পারে, এই বিষয়ে কোনো তথ্য থাকলে জানাবেন। না, আমরা এখন পর্যন্ত আমি এই বিষয়ে এটা নিয়ে অনেকগুলো এই প্রশ্নটা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে আমি এই বিষয়টা আমি জানি না। আমি ক্যাবিনেট মিটিংগুলোয় থাকি, দেখি, ক্যাবিনেটেও এই কোনো আলোচনা হয়েছে আমি এটা দেখি নাই সোফার। আমার মনে হয় না যে এই ধরনের কোনো চেঞ্জ আসছে। বিএনপি মানে তার সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরামের বৈঠক অর্থাৎ স্থায়ী কমিটির বৈঠকে সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং অন্যদিকে জামায়াতের যিনি নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি অভিযোগ করেছেন যে সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তথ্য এবং রেকর্ডও আছে তাদের কাছে। তো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্কের আপনি কোনো অবনতি দেখতে পান কিনা? তাহলে তো আপনি জুলাই চার্টারের দিন দেখলেনই তো, সাইনিং এর দিন প্রত্যেকটা পার্টি আসলো, তারা একসাথে বসে একটা ঐতিহাসিক চার্টার তারা সাইন করলো, এবং এটা নিয়ে তারপরে যখন তারা বেরিয়ে আসলেন তারপর উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এই প্রসঙ্গে আমি একটু সম্পূরক বলতে চাই যে জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হওয়ার পরে বিএনপি সাধুবাদ জানিয়েছেন, এবং জামায়াত বলেছে যে এটি দ্রুততার সাথে বাস্তবায়ন চায় তারা, তবে শিগগিরই বাস্তবায়ন না হলে জনগণের সঙ্গে গাদ্দারি করা হবে, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং এনসিপি স্বাক্ষর করেনি, নাহিদ ইসলাম বলেছেন কিছু দল ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। পুরো বিষয়টা নিয়ে আসলে আপনার পর্যালোচনা কি? না, আমরা মনে করি যারা সাইন করলেন সবাই তো তারা অবশ্যই জনগণকে একটা পজিটিভ মেসেজ দিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম যে গত 7-8 মাসে যে টক্সটা হলো সেটার একটা সুন্দর কালমিনেশন হলো। আর এনসিপির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এনসিপির সাথে তো মানে ওরা কিছু কিছু কথা বলেছে, বাট তাদের সাথে এমন না যে তারা যে সামনে সাইন করবে না, এরকম তো না। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, আশা করা ওই দিন হয়তো সাইন করে নাই, সামনে করতেও পারে। তারপরও আমরা যদি বর্তমানে থাকি তাহলে বলা যায় যে জুলাই সনদ নিয়ে সবচেয়ে যদি বলি যে গণঅভ্যুত্থানের সামনের সারির যারা তরুণদের যেই দল এনসিপি, তারা যে ওই অনুষ্ঠানে থাকলো না বা স্বাক্ষর করলো না, তাহলে এটা আসলে কি মানে প্রশ্ন উঠে কিনা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা নিয়ে? এই অবস্থা আসলে এটাকে বলা যায় কিনা যে সকলের সর্বসম্মতভাবে বা ঐক্যের ভিত্তিতে এটা হইল? আপনি কি মনে করেন? হ্যাঁ, সবার ঐক্যের ভিত্তিতে। আপনি একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই আমরা এনসিপির যারা লিডার আছেন তারা জুলাইয়ের অগ্রভাগে ছিলেন। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হলো তার সামনে, এবং খুব বুক চেতিয়ে তারা লিডারশিপ শো করেছেন, জনগণকে তারা ছাত্র জনগণকে তারা নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই জন্য তাদেরকে স্যালুট জানাই। প্লাস হচ্ছে আপনি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এনসিপি কিন্তু পুরোটা সময় তারা কিন্তু কথা বলেছে। এই যে ড্রাফটটা হলো এটা পুরো লাস্ট ডে পর্যন্ত ওরা ছিল, ওদের এই ইয়েটা ইমপ্লিমেন্টেশন নিয়ে ওদের কিছু কিছু কথা আছে, সেটার জন্য এনসিপির সাথে তারা তো এক ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা আশা করছি যে এই ধরনের দূরত্ব সামনে থাকবে না। এনসিপির স্বাক্ষর না করাকে সরকার কিভাবে ব্যাখ্যা করছে? এটা কি রাজনৈতিক বিচ্ছিন্নতা নাকি কৌশলগত চাপ? আমরা এইটা নিয়ে আমরা কমেন্ট করতে চাই না। আমরা মনে করি যারাই জুলাই ছিলেন তারা সবাই আমাদের অংশীদার, এবং আপনাদের মনে রাখতে হবে এনসিপি পুরোটা সময় কিন্তু এই টক্সে ছিলেন, একদম শেষ দিন পর্যন্ত ছিলেন। তো ফলে আমরা তো তাদেরকে স্যালুট জানাই। ফলে এই যে শেষ দিন পর্যন্ত থাকা মানে কি, এই পুরো কন্টেন্ট যে চার্টার মধ্যে যা আছে তা তো ওনারা মানছেন, এটা তো এমন না যে মানছেন না। তারা কিছু বক্তব্য দিচ্ছেন, সেটা হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন, কিভাবে এটাকে আপনি বাস্তবায়ন করবেন বা এটা লিগাল স্ট্যাটাস, এগুলো নিয়ে। এই সনদ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত কোনটা দেখছেন? জনগণ যদি আপনার সাথে থাকে তাহলে কোনো কিছুই কোনো চ্যালেঞ্জ না, এটা হবে।
একটা হচ্ছে যে আপনি টাইমিংটা, এটা কি এখন হবে না একটু পরে হবে, এরকম আলোচনায় আসলে এখন একটা বিরতির সময় হয়েছে। আমরা একটা বিরতির পরে আবারও জুলাই সনদ সহ আরো বেশ কিছু ইস্যুতে আপনার সাথে কথা বলতে চাই। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম। বিরতির পরে ফিরছি আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি নির্বাচন, জুলাই সনদ সহ সমসাময়িক রাজনীতির বিভিন্ন প্রশ্নের উত্তর। সম্প্রতি আমরা বেশ সমালোচনা দেখেছি প্রধান উপদেষ্টার সর্বশেষ যে সফর, শেষ সফর কেন্দ্রিক। এর আগেও প্রধান উপদেষ্টার যেই সফরগুলো, এই পর্যন্ত বেশ কয়েকটি সফর তিনি করেছেন আন্তর্জাতিক। তো অনেকেই প্রশ্ন তুলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সফরগুলো তার ব্যক্তিগত সফর কিংবা রাষ্ট্রীয় নয়। বিশেষ করে ইতালি সফরে এই ধরনের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা দেখেছি তুলতে। যারা এটা বলছে, এটা আমরা দেখছি যে এটা আওয়ামী লীগের যারা ডিসক্রেডিটেড পিপল, তারা এগুলো ইয়েতে আনতে চায়, এবং এই লোকগুলো যারা বলছে তারাই কিন্তু জুলাই আগস্টে আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে খুনকে তারা লেজিটিমাইজ করেছে, হাসিনাকে মদত দিয়েছে এই লোকগুলোকে খুন করার জন্য। তো এদের কথা কেন শুনতে হবে? এরা তো সত্যি করে এদের হাতেও তো রক্ত আছে, যারা এই ফেসবুকে এই কথাগুলো বলতে চাচ্ছে। তো প্রফেসর ইউনূস এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে যে কয়টা সম্ভবত 14টা সফর করেছেন, প্রত্যেকটা দেশের জন্য প্রয়োজনীয় সফর ছিল। প্রত্যেকটা সফরে উনি সারাদিন ধরে ওনার মিটিং থাকতো, প্রত্যেকটা সফরের প্রত্যেকটা মিটিং এই দেশের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করছি যে যে সফরগুলো করেছেন এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি ছিল। এই ইন্টারন্যাশনাল আপনি যদি লিডারদের, যারা লিডার আছে তাদেরকে যদি দেখেন, তারা কিন্তু তাদের ফরেন পলিসিকে তারা নেতৃত্ব দেন। এই পুরো 14 মাসে যে আপনি ইয়েকে দেখেন, 14 মাসে বা এই বছরে নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন। ইন্টারন্যাশনাল এখন নর্মসটাই এই যে আপনি যদি আপনার দেশের ট্রেড, আপনার দেশের মার্কেট অ্যাক্সেস, আপনার দেশের ফরেন পলিসিকে যদি এগিয়ে নিতে চান, এবং আপনি প্রত্যেকটা জায়গায় যদি আপনার প্রেজেন্সটা, যে না আমি একটা গ্রোয়িং কান্ট্রি, আমার ইকোনমি বুমিং হচ্ছে, তুমি আমার এখানে আসো ইনভেস্ট করো, এই যে আপনার যে মেসেজটা, বা তুমি আমার দেশে এই বিষয়ে আমি তোমার সাপোর্ট চাই, এই মেসেজটা নিতে হলে আপনাকে নিজে গিয়ে বলতে হবে। তো বিগত এই যে সফর, প্রধান উপদেষ্টা 14টি সফর, আপনিও ছিলেন সবগুলো সফরে। তো আমরা যদি একটু কি পয়েন্টগুলো জানতে চাই অ্যাচিভমেন্টগুলো নিয়ে, যে এই সরকারের এই সফরগুলো থেকে অর্জন, বাংলাদেশের জনগণের এই গভর্নমেন্ট এবং এই যে রেগুলেশন, এটার একটা সাপোর্ট নেওয়া, এটা খুবই ভাইটাল। আমার তো ওয়েস্টার্ন সাপোর্টটা লাগে। আমরা যেই দেশে যাচ্ছি ওই দেশের নেতৃবৃন্দর সাথে আমরা কি এখানে কি অভূতপূর্ব চেঞ্জ আসছে। আপনি দেখেছেন যে পুরো একটা পার্টিকুলার দেশের থেকে, হ্যাঁ, দেশের মিডিয়াগুলোর থেকে এক ধরনের সমানে আপনার মিথ্যা প্রোপাগান্ডা যাচ্ছে যে এই বাংলাদেশে এক ধরনের তালেবান এসে পড়েছে, বাংলাদেশের ইসলামিস্টরা দখল করে নিচ্ছে, বাংলাদেশের নিয়ে হেন কোনো মিথ্যা কথা নাই, তারা ছাড়ছে না। এবং এটার সাথে হাসিনার যে যারা ক্রনি যারা ছিল, তারা মিলিয়নস অফ বিলিয়নস ডলার খরচ করছেন, তারা সব জায়গায় এই মেসেজটা দিচ্ছেন যে এই গভর্নমেন্ট এই রকমের। তো এখন এটাকে কাউন্টার আপনি কি করবেন? আপনি একটা প্রেস রিলিজ লিখে দিলেন, লিখে দিয়ে আপনি বললেন যে না এগুলো মিথ্যা, এতে আপনার এটা কাউন্টার হবে? এটা তো হবে না। ইউ নিড পুরো গ্লোবাল সাপোর্ট। এই সাপোর্টটার জন্য আপনার অনেক জায়গায় যেতে হয়। ফলে একটা পুরো ছিল যে এখানে সাপোর্টটা পাওয়া, এটা বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির জন্য, বাংলাদেশের গ্রোথের জন্য দরকার। এবং সবার কাছ থেকে উনি সাহায্যের আশ্বাস পেয়েছেন, সাপোর্টের আশ্বাস। আমরা ওই সেই 70-80s সাহায্য চাচ্ছি না, আমি তার কাছে একদম এক ধরনের ট্রেডের আমি তার সাপোর্টটা চাচ্ছি, যাতে আমি তার মার্কেট অ্যাক্সেস পাই, আমি তার দেশে যাতে আমার ম্যান পাওয়ার পাঠাতে পারি। প্লাস এই আপনি এইবারে ইয়েতে দেখেন না, এই রোম সফরে ওনার মূল মেসেজটা এগ্রিকালচার নিয়ে, এবারের মেসেজ উনি যে এগ্রিকালচার রিলেটেড যত ওয়ার্ল্ডের যতগুলো বড় প্রতিষ্ঠান আছে কৃষি নিয়ে, সবার প্রধানের সাথে উনি মিটিং করেছেন। তার কাছে উনি কি ছিলেন? উনি ছিলেন যে না আমাদের দেশের যে যারা ফার্মার আছে তারা যখন হারভেস্ট হয়, যখন তাদের ফসলটা তুলে, সেটা ভেজিটেবলই হোক, ফ্রুটস হোক বা আপনি ক্রপ হোক, দেখা যায় যে তখন এত বেশি সাপ্লাই হয়, মার্কেটটা পড়ে যায়, সে
অ্যাফেক্টেড হয়। উনি চাচ্ছেন যে না, এই সময়টা আমার ছোট ছোট কোল্ড স্টোরেজে যদি আমি এটা রাখতে পারতাম তাহলে সংরক্ষণ না, তাহলে এই আমাদের যারা ফার্মাররা তারা সাপোর্ট পেত। একটা বিষয় একটু জানতে চাই, একটা অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী কাজ করছে, এগুলো কি পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারা কন্টিনিউ করতে পারবে? আমার মনে হয় উনি তো পথ দেখিয়ে গেলেন। এখন আপনি যদি ঘরে বসে থাকেন, কেউ এসে আপনাকে বলবে না, আপনার নিজে যে তার দরজায় নক করতে হয়, বলতে হয় যে আমার এইটা লাগবে, আমার এই টেকনোলজি লাগবে, আমি এই টেকনোলজি নিয়ে আমার এত লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো, এত লোককে আমি এগিয়ে নিতে পারবো। এই যে এই জিনিসগুলো তো আপনার বারবার পুরো পৃথিবীতে জানাতে হয়। নির্বাচন প্রসঙ্গে আবার আসতে চাই সবশেষ, আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগে? আমি এখন তো দেখছি না, আমি জানি না পরবর্তীতে যখন পলিটিক্যাল পার্টি লিডাররা আসবেন তারা, বাট আমার মনে হয় না, কেননা ওদের তো সত্যিকার অর্থে সোজা বাংলা বলে না, ওদের খাসরত তো ঠিক হয় না। এটি আন্তর্জাতিক মহল থেকে কি নির্বাচন কেন্দ্রিক এরকম কোনো চাপ আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে? এইটা একটা, আমি বারবার বলি, চিফ অ্যাডভাইজার তার 14টা সফরে এবং তার কাছে যারা দেখা করতে এসেছেন বাংলাদেশে, আমি অলমোস্ট সবগুলো মিটিংয়ে আমি ছিলাম। কোনো মিটিংয়ে কোনো বিদেশি ডিগনিটারি এসে স্যারকে বলে নাই যে আওয়ামী লীগকে তুমি ইলেকশনের একটা পথ করে দাও, ওদেরকে ইলেকশন আনার, কেউ না, কারণ সবাই তো জানে তারা কি ক্রাইমটা করেছে। সর্বশেষ আবারও নির্বাচন প্রসঙ্গে আসি, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এই যে আমরা জুলাই সনদের স্বাক্ষরের দিন দেখলাম যে এনসিপি গেল না, তাতে করে মানে এটার প্রশ্নবিদ্ধ হলো, কিছুটা সৌন্দর্যহানি হলো, সব মিলে সবাই একটা তৃপ্তি নিয়ে ফিরতে পারলো না। জাতীয় নির্বাচনের সময় কি এরকম কিছু সম্ভাবনা আছে? না, আমরা মনে করি সবাই খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করবেন এবং ইলেকশনটা খুব বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট ইলেকশন হবে। আমরা মনে করি যে এখনো তো অনেক সময় আছে, এনসিপির সাথে যে কিছুটা দূরত্ব যদি হয়ে থাকে সেটাও, এটা আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24 এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আপনার সাথে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমরা আসলে অনেকগুলো প্রশ্নের জবাব পেলাম। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি সমসাময়িক রাজনীতির এবং বিভিন্ন ইস্যুর নানা দিক নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।